লোকায়ত ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে ইমাম গাজ্জালী এবং আমি শামসুজ্জোহা মানিক, আমরা দুইজনই আজকে আলোচনা করছি। ইমাম গাজ্জালীর পরিচয় অনেকে জানা আছে, কারণ কিছুদিন ধরে আমাদের সঙ্গে তিনি আলোচনায় অংশ নেন বা এককভাবেও বক্তব্য দিয়েছেন আগে। তিনি তাও বলি, তিনি একজন সাংবাদিক, লেখক এবং রাজনৈতিক আন্দোলনের কর্মী। দীর্ঘদিন ধরে তিনি রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। আর আমার সম্পর্কে তো এর আগেও বলেছি, আমি মোটামুটি লেখাপড়া নিয়েই থাকি এখন। তা আজকে আমরা দুজনে আলোচনা করছি। আলোচনাটার সূত্রপাত ইমাম গাজ্জালী ঘটাবেন, বলো। ধন্যবাদ মানিক ভাই এবং যারা শুনছেন। ওই মানিক ভাইয়ের আর একটা পরিচয়টাও আবার আমি একটু বলে নিই। একটু আগেই কথা হচ্ছিল যে ইতিহাসের ব্যক্তির ভূমিকা। 60-এর দশকে একটা বিপ্লবী তরুণ প্রজন্মের উত্থান হয়েছিল, যারা বাংলাদেশের স্বাধীনতা বিষয়ক রাজনীতিটা ধারণ করেছিলেন এবং মা যেমন তার গর্ভে সন্তানের ভ্রূণ সুরক্ষিত রাখে, এরাও ওই রকমই এই রাজনীতিটাকে তিল তিল করে গড়ে তুলতে গিয়েছে। এটা একটা বিষয় আর কি, অন্যান্য বিষয় তো সেগুলো আছেই পড়ে। তো এখন মানিক ভাইয়ের সাথে আজকে আলোচনার প্রসঙ্গটা আমি টানতে চাচ্ছি একটু পিছন থেকে, যে বাংলাদেশ স্বাধীন হবার পরে শেখ মুজিবের বিরুদ্ধে এখানকার বামপন্থী বিভিন্ন গ্রুপের একটা তীব্র লড়াই এবং অনেক অংশে সশস্ত্র লড়াই আমরা দেখেছি। তার মধ্যে সিরাজ শিকদার কিংবা ইপিসিপিএমএল, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি, এরা ফাইট করেছে। এমনকি জাসদ গণবাহিনী, তারাও শেখ মুজিবের বিরুদ্ধে একটা সশস্ত্র সংগ্রাম গড়ে তুলেছিল। শেখ মুজিবের করুণ নিহত হবার পরে এই শেখ মুজিব পরবর্তী সময়ে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে ইপিসিপিএমএল কিংবা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির এই ধারার লোকেরাদের একটা বিশাল অংশ, তারা লড়াইকে এক অর্থে স্থগিত রেখেই তারা নতুন দল জিয়াউর রহমানের সামরিক শাসনে বিএনপি গড়ে তোলার দিকে চলে গেলেন। এবং এখনো নাম ধরে ধরে বলা যায় যে বিএনপি গড়ে তোলার জন্য কারা কারা সেখানে গিয়েছিলেন, এটা মোটামুটি অগ্রসর চিন্তক যারা আছেন তারা জানেন। এদিকে জাসদ এবং জাসদ থেকে পরবর্তী বিভিন্ন অংশ, জাফর মেনন, কাজী জাফর, রণ মেনন, এই ধারা পূর্ব বাংলা কমিউনিস্ট সমন্বয় এই গ্রুপের এরা এবং আরও কিছু অংশ, তাদের মধ্যে একটা ধারণা জন্মে যে আমরা মুক্তিযোদ্ধা মারামারি করে রাজাকারদের জায়গা করে দিলাম। অর্থাৎ দীর্ঘ 21 বছর এই বিএনপি এবং জাতীয় পার্টি এরা ক্ষমতা থেকে রাষ্ট্র শাসন করেছে, শোষণ করেছে। তখন এরা জায়গা পাচ্ছিল না, এদেরকে খুব হয়ে গিয়েছিল। ঠিক এই সময় ওই যে 72-75-এর যে লড়াইয়ের যে জায়গাটা, সেই জায়গা থেকেই তারা, সেই রাজনীতি থেকেই তারা সরে আসে এবং মুক্তিযুদ্ধের নামে তারা আবার যে বয়ানটা নির্মাণ করে, সেই বয়ানটার ধারায় তারা আবার আওয়ামী লীগকে ক্ষমতায়নের একটা প্রেক্ষাপট তৈরি করে ফেলে। এই অভিযোগটা জাসদের বিরুদ্ধেও আনা যায়। সিপিবি এই লাইন তো আগে থেকেই তারা তো স্পষ্টই ছিল, তারা তো
আওয়ামী লীগ শেখ মুজিব এই ধারার এই সহযোগিতার নীতির মধ্যেই ছিল। কিন্তু এদিকে এই অংশটা এবং বামপন্থীদের একটা দিলীপ বড়ুয়া সহ এরা মনে করতো যে তাহলে আমরা মারামারি করে রাজাকারদের একটা জায়গা করে দিছি, এটা বলতো আর কি। মুক্তিযুদ্ধের দলকে ক্ষমতায় আনতে হবে, অর্থাৎ আওয়ামী লীগকে ক্ষমতায় আনার একটা প্রেক্ষাপট তারা তৈরি করে ফেলে। সেই প্রেক্ষাপটে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। প্রথম দফায় আসলো 1996 সালে। আসম আব্দুর রব সেখানে মন্ত্রিত্ব নিয়েছিলেন। তার পরবর্তীতে ক্ষমতায় আসলো 2008 না 9 ওইদিকে 9 এই ধারাটাতে আসলো। তো আওয়ামী লীগ ক্ষমতায়, হ্যাঁ আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, এবং ক্ষমতায় যে আসলো তার প্রেক্ষাপট কিন্তু এই ধারার বামরা নির্মাণ করে দিয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে যেটা আহমদ ছফা বলতেন যে আওয়ামী লীগ হেরে গেলে আমরা সবাই হেরে যাই, আওয়ামী লীগ জিতলে কোটি কয়েক লোকের জিত হয়, এই ধরনের কথাবার্তা বলছো। ওনার সাথে আমরা একমত নই। এই কথার শানে নজুল আমরা অন্য একদিন আলোচনা করব। কিন্তু এভাবে আওয়ামী লীগের ক্ষমতায়নের পরে, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে যে দুঃশাসন, ফ্যাসিবাদের মতন একটা মানে স্বৈরতন্ত্র কায়েম রেখেছিল, একটা দুর্বৃত্তায়নের শাসন কায়েম করে রেখেছিল, তখন তার মুক্তিযুদ্ধের স্বরূপটা বাংলাদেশের জনগণ প্রত্যক্ষ করেছে। তারা দেখেছে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেল, তারপরে ব্যাপক লুটতরাজ, ব্যাপক গুম খুন হত্যা, এই নানান ধরনের মানে বিরোধী মত দমন, এমনকি মৌলবাদ দমনের নামে কৃত্রিমভাবে মৌলবাদী রাজনীতিটা ফুয়েল দিয়ে, তাদেরকে মৌলবাদী রাজনীতিতে ফুয়েল দিয়ে দিচ্ছেন একদিকে, আবার এদেরকে কৃত্রিমভাবে দমন করে রাখছেন। এইরকম একটা পরিবেশ তারা তৈরি করে ফেলছে। তো সম্প্রতি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ শেখ হাসিনা উচ্ছেদ হয়ে যাওয়ার পরে এখন এই যে কৃত্রিমভাবে মৌলবাদীদেরকে যে দমন করার লাইন আওয়ামী লীগ নিয়েছিল, ওইটা রিলিজড হয়ে গেছে। এরা এখন মানে দাঁড়িয়ে গেছে। এখন এদেরকে কি মোকাবেলা করতে হবে, কিভাবে মোকাবেলা করবে? আবার কি সেই ওই 72-75-এর পরে যেভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য বামপন্থীরা যে ভূমিকাটা নিয়েছিল, এখন আবার ঠিক একই রকম একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি আর কি। এখানে ওই যেটা ওই 18ই ব্রুমেয়ার না কি যেন একটা, লুই বোনাপার্টের 18 ব্রুমেয়ার একটা বইয়ে এরকম লিখেছিলেন কার্ল মার্কস যে ইতিহাসের একই ঘটনা দুবার করে আসে। তো এটা আবার কন্ডেম করে বলেছিলেন না, প্রথমবার আসে ট্র্যাজিক আর দ্বিতীয়বার আসে প্রহসনের মতো। তো প্রথমবার এই মৌলবাদীদেরকে ক্ষমতা বাইরে রেখে স্বাধীনতার পক্ষের শক্তিকে ক্ষমতায় আনার জন্য লেফটদের যে অংশটা যে ভূমিকা নিয়েছিল, ওইটা ছিল একটা ট্র্যাজিক। এখন আবার যদি এই একই ঘটনা যদি তারা ওইদিকে যায়, তাহলে এটা হবে একটা ক্যারিকেচার, প্রহসন, তামাশা হয়ে যাবে। তো এই যে সম্প্রতি এই গতকাল মানে মুক্তিযুদ্ধ মঞ্চের যে মৌলবাদী শিবিরের ইয়েরা যে মব তৈরি করে ওদেরকে অপমান অপদস্থ করলো, রাষ্ট্র সেখানে পেট্রোনাইজ করলো, উল্টো এদেরকে ধরলো, আমরা এটাকে নিন্দা করছি, এটা অন্যায়। কিন্তু এটাকে ঘিরে যেভাবে মুক্তিযুদ্ধের রাজনীতিটাকে আনার জন্য প্রধানত লেফটদের ভিতর থেকে একটা অংশ যে কাজটা, যে জায়গাটা আনতে চাচ্ছেন, এইটা আমরা মনে করছি একটা ক্যারিকেচার হবে, এইটা নয়। তাহলে সেই ক্ষেত্রে মুক্তিযুদ্ধের কোন রাজনীতিটা এখন আমাদের আনলে এখানকার মৌলবাদকে পরাস্ত করে আমাদের এখানকার জাতি গঠনের প্রশ্নটি এবং এখানকার জনগণের মানে জনগণের শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, কৃষি সব বিষয়টা একটা
সুসংগতভাবে তাদের অধিকার নিশ্চিত করার কাজগুলো কিভাবে করা যায়, এই বিষয়টা তো মুক্তিযুদ্ধের রাজনীতির সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত। মুক্তিযুদ্ধ রাজনীতিটা শুধু এমন বাদ দিয়ে তো না, এটা বাদ দিয়ে না। তো সেই জায়গাটা এখন আমি আপনাকে একটু ধরিয়ে দিতে চাচ্ছি যে এই ক্ষেত্রে আমরা কিভাবে মুক্তিযুদ্ধের রাজনীতিটাকে নিয়ে আসব এবং এই বর্তমান পরিস্থিতিটাকে মোকাবেলা করব, এই বিষয়টার উপরে আপনি একটুখানি কথা বলবেন। কঠিন প্রশ্ন, এবং উত্তর দেওয়াটাও এক কথায় কঠিনই বটে, কারণ এক কথায় উত্তর দেওয়া যায় না। আসলে এই দেশে মুক্তিযুদ্ধের প্রকৃত শক্তি যারা ছিল, চরিত্রে, মননে, আদর্শ নিষ্ঠায় যারা ছিল, ধ্বংস হয়ে গেছে। তাদের একটা হচ্ছে, এরা বামপন্থী, তো বামপন্থীরাই প্রথম পূর্ব বাংলার স্বাধীনতা বলা যায়, বাঙালি জাতির রাষ্ট্র গঠন বলা যায়, সেকুলার রাষ্ট্র গঠন বলা যায়, এটা সেকুলার সমাজ গঠন, এই চিন্তাগুলো তো বামপন্থীরাই করতে দেশে। এদের বাইরে এই চিন্তা আমি দেখিনি, থাকতে পারে, আমি দেখিনি। এর ভেতরে এই চিন্তাটা লালিত হয়েছে, এই ধারাটা, এই সেকুলার ধারা, স্বাধীনতার ধারা, এটা লালিত হয়েছে এই বামপন্থী রাজনীতির মধ্যে। আরও নির্দিষ্ট করে বলা উচিত, সেটা হচ্ছে পুরাতন বামপন্থী নেতৃত্ব না, ওরা তো শ্রেণী সংগ্রাম বুঝতো না, ধনী গরিবের লড়াই, এর বাইরে রাজনীতি তাদের কাছে একাশে ছিল, অনেক সময় অর্থহীন হয়ে যেত বা অর্থহীন ছিল তাদের কাছে। তারা শ্রেণী দিয়ে সবকিছু বিচার করত, ধনী গরিবের লড়াই দিয়ে। ধনীর শাসন উচ্ছেদ করে গরিবের শাসন কায়েম করতে হবে, শ্রমিকের শাসন কায়েম, মালিকের শাসন উচ্ছেদ করে শ্রমিকের শাসন কায়েম করতে হবে। সহজ সূত্র কিন্তু না, মানে আমি এই অংশটা আপনাকে সাহায্য করি। সেটা হলো যে মানে জাতিগত নিপীড়নের যে কাল পর্বে, সেখানে শ্রেণীর প্রশ্নটি তো অতি অবশ্যই থাকতে হবে, তবে জাতীয় নিপীড়ন বিরোধী লড়াইয়ের অধীনস্থ করেই শ্রেণীর প্রশ্নটি নিয়ে আসা দরকার। ওরা উল্টোটা মনে করতো, ওরা উল্টাটা করেছে যে শ্রেণীর অধীনে থাকবে জাতি, শ্রেণীর অধীনে জাতি প্রশ্ন। হ্যাঁ, তাহলে এই পশ্চিম পাকিস্তানি শ্রেণী, শাসক শ্রেণী, এখানকার ধনিক শ্রেণী, এর এক, আর ওখানকার শাসিত শ্রেণী জনগণ, শ্রমজীবী মানুষ, এখানকার শ্রমজীবী মানুষ, এরাও এক। তাহলে এক হলে তো আমাদের সমস্যা এক রাষ্ট্রই হতে পারে, এক জাতি হতে পারে। জাতিটা গৌর বিষয়। ও উর্দু ভাষায় বা পাঞ্জাবি ভাষায় কথা বলে, বা কেউ হয়তো সিন্ধি ভাষায় কথা বলে, আমরা বাংলা ভাষায় কথা, এইটুকুই পার্থক্য। এর বাইরে পার্থক্য দেখতে পারতো না। ভৌগোলিক দূরত্ব থাকলেও ওরা অনুভব করতো না বিষয়টা। এটা তো বোধগত ব্যাপার, মনে করার ব্যাপার, মনে করতো না। কারণ এক্ষেত্রে তাদের তত্ত্বটা একটা কাঠামো দিয়ে দিয়েছিল চিন্তার, সেই কাঠামোর মধ্যে এদের চিন্তা ঘুরপাক খেত। এইটা সাবকন্টিনেন্টাল কমিউনিজমের এটা সমস্যা, এর বাইরে এরা বেরোতে পারে নাই। এখন আমি আপনাকে এটা জানতে চাচ্ছি যে আপনি যেটা প্রায় বলে থাকেন, কিংবা আমরা যেটা দেখছি আর কি, যে এইখানকার স্বাধীনতার রাজনীতিটা, বাংলাদেশকে স্বাধীন করতে হবে, এই রাজনীতিটা মানে কিভাবে আসলো, কারা নিয়ে আসলো? এটা আলোচনা আজকে বোধহয় সময় নেই, অত দীর্ঘ হয়ে যাবে। আচ্ছা, দীর্ঘ একদিন এটা নিয়ে আলোচনা করবো। ঠিক আছে। হ্যাঁ, কারণ স্বাধীনতার চিন্তা আমি ক্লাস 8 থেকে করি। আমি যখন 1957 সাল ক্লাস 8-এ পড়তাম, 8ম শ্রেণীর ছাত্র ছিলাম, তখন থেকে আমি এই চিন্তাটা করতাম, কেন, কিভাবে, এবং তার সঙ্গে আনুষঙ্গিক বিষয়গুলো তখন চলে আসবে আলোচনায়। অভিজ্ঞতার ব্যাপার, তো একটু সময় লাগবে। আজকে থাক। আজকে আমি যেটা বলতে চাই সেটা হলো যে এই জাতি গঠনের বিষয়টা এটা খুব ইম্পর্টেন্ট। ধর্মের প্রশ্ন আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয়। আমাদের কাছে ধনী গরিব হলেই হলো না, ওইটা বললে এই ধর্মের যে সমস্যা, এটাকে আমরা ইয়ে করতাম না, উড়িয়ে দিতাম না। ধর্মের সমস্যাটা খুব বড় গুরুতর সমস্যা ছিল আমাদের কাছে। ধর্ম দিয়ে একটা জাতির দুই ভাগ হয়ে গেছে। ভারতবর্ষ দূরে থাক, বাঙালি দুই ভাগ হয়ে গেছে ধর্মের প্রশ্নে। এটা কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। তার মানে ধর্ম, এই ধর্ম থেকে, এবং ধর্মের রোলটা কি আমাদের এখানে রাজনীতিতে, রাষ্ট্র গঠনে একটা ভয়ঙ্কর প্রতিক্রিয়াশীল ভূমিকা। এইটার বিরুদ্ধে আমরা জাতিকে দেখেছিলাম, জাতীয়তাবাদ।
সুতরাং আমরা না পূর্ববাংলা প্রথমে হচ্ছে পূর্ববাংলার স্বাধীনতা, তারপরের স্তরটাই হচ্ছে দুই বাংলার পুনরুত্থিতকরণ। আগে আমাদের বিপ্লবটা কমপ্লিট করব, পরে আমরা কিছু করে না পশ্চিমবঙ্গের কাছে করব না। কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমাদের এখানকার মুক্তিযুদ্ধের যে রাজনীতিটা, সেটা কিন্তু কয়েকটা কাজ করেছিল। সেটা হলো যে এখানকার বড় জনগোষ্ঠী যারা মুসলমান, তাদেরকে একটা উন্নত মতাদর্শের উপরে দাঁড় করিয়ে দিয়েছিল মুক্তিযুদ্ধের রাজনীতি। আর একটা কাজ করেছিল যে এখানে যে দীর্ঘদিন ধরে ব্রিটিশের কারসাজিতে যে হিন্দু মুসলমানের যে বৈরী অবস্থানটা ছিল, এদের মধ্যে সাম্প্রদায়িকের যে বিভেদটা ছিল, বাংলাদেশের মুক্তিযুদ্ধের রাজনীতিটা সেই বৈরী অবস্থানটাকে কিন্তু দূর করে দিয়েছিল এবং সেটাকে কিন্তু মানে একদম মানে নাই ডিলিট করে দিয়েছিল, নাই করে ফেলেছিল আর কি। কিন্তু বর্তমানে আবার সেটা কিন্তু ফিরে এসে গেছে আর কি। কারণ যারা এই রাজনীতিটা আমাদের যুগটাতে যারা এই রাজনীতি গড়ে তুলেছে তা তো আওয়ামী লীগ না, এটা তো বিপ্লবের আকাঙ্ক্ষা থেকে এসেছিল। এবং এই বিপ্লবের আকাঙ্ক্ষা জন্ম দেওয়ার ক্ষেত্রে আজকে আমরা যেভাবে দেখি, এর যত সমস্যা থাক, মার্ক্সবাদ বা কমিউনিজমের একটা ভূমিকা ছিল, সমাজতান্ত্রিক আদর্শের একটা ভূমিকা ছিল, একটা না খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই আদর্শে যারা উদ্বুদ্ধ ছিল বা এই আদর্শ দ্বারা প্রভাবিত ছিল, সম্পূর্ণ হয়তো প্রভাবিত সবাই না, কম হলেও প্রভাবিত ছিল, তারা কম বেশি যারা প্রভাবিত ছিল, তারা এই রাজনীতিটা, এই জাতীয়তাবাদের এই রাজনীতি এবং এই যে মানে সমাজের কল্যাণের জনমুক্তির যে রাজনীতি, এটা গড়ে তুলেছিল 60-এর দশকে যদি বলা যায়। আসলে 60-এর দশকের আগে থেকেই শুরু হয়েছিল, 50-এর দশকে। এখন আমি আপনার কাছে এটা জানতে চাচ্ছি যে বর্তমান যে অভিযোগটা একটু আগে প্রথম আমি ইন্ট্রোডাকশনে বললাম যে এখন যে মব ভায়োলেন্স চলছে কিংবা ধর্মভিত্তিক রাজনীতির যে একটা মানে প্রভাব এবং খুব চলছে, তো সেটাকে মোকাবেলা করার জন্য মুক্তিযুদ্ধের রাজনীতি ফিরে আসবে এরকম একটা আশাবাদও আছে মানুষের মধ্যে, সেটা ঠিক আছে। কিন্তু সেখানে আমরা এটা অভিযোগ করছি যে মুক্তিযুদ্ধের যে আওয়ামী ধারার যে মুক্তিযুদ্ধ তো দুই প্রকৃত মুক্তিযুদ্ধ নয়। মুক্তিযুদ্ধ তো দুই ধরনের, একটা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ আর একটা হলো জনগণের মুক্তিযুদ্ধ। একটা জনগণ বলবে নাকি, এটা বামপন্থীদের মুক্তিযুদ্ধ, যেটা জনমানুষের মুক্তির মুক্তিযুদ্ধ। হ্যাঁ, এটা বলা যায় আর কি, জনমানুষের মুক্তির যুদ্ধ। কিন্তু আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের স্বরূপটা তো আমরা 15 বছর ধরে 15 বছর ধরে আমরা দেখলাম আর গত 15 বছর আরো ভালোভাবে দেখলাম, বা 16 বছর খুব ভালোভাবে দেখেছি। শেখ মুজিবুর রহমানের দেখেছি শুরু হয়েছে। হ্যাঁ, তো সুতরাং আমি বলতে চাচ্ছি যে এখন তাহলে এই বর্তমানের এমনকি এই ইন্টারিম গভর্নমেন্টেরও যেসব মানে পদক্ষেপ রয়েছে, যেটা মুক্তিযুদ্ধের রাজনীতির সাথেও সঙ্গতিপূর্ণ হচ্ছে না, কিংবা জুলাই আন্দোলনেরও যে স্পিরিট ছেলেরা যে লিখে রেখেছিল দেওয়ালে দেওয়ালে, তার সাথেও কিন্তু মানে ক্লাস করছে, বিরোধাত্মক জায়গায় যাচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের বিষয়টাও। তো সেক্ষেত্রে এই জায়গাটাকে মোকাবেলা করার জন্য মানুষ জনমনে জন আকাঙ্ক্ষাতে এ ধরনের বিষয় উঠে এসছে যে তাহলে মুক্তিযুদ্ধের রাজনীতি আবার ফিরে আসুক। সেই মুক্তিযুদ্ধের রাজনীতিটা তো আওয়ামী মুক্তিযুদ্ধের রাজনীতি নিশ্চয়ই নয়। সেটা হলো এখানকার জনগণের যে প্রকৃত লড়াইয়ের মুক্তির যে রাজনীতিটা যারা গড়েছিল, সেই রাজনীতিকে সেইটার স্বরূপটা কি হবে, এটা একটু বলতে পারেন। এখন এটা ধরো প্রথমত দুটো কাজ। একটা হচ্ছে সেই সময় আমাদের ভাবনায় মুক্তিযুদ্ধের চিন্তাটা কিভাবে ছিল, তার রাজনীতিটা কেউ ছিল, সেটাকে তুলে ধরা। আজকে কিন্তু হুবহু তার ওই জায়গায় আমরা নাই। আমাদের অনেক পরিপক্কতা হয়েছে, অভিজ্ঞতা হয়েছে, সমাজের বাস্তবতারও পরিবর্তন হয়েছে অনেক। আজকে কিন্তু আমাদেরকে অনেক নতুনভাবেও কিছু জিনিস এখানে অ্যাডিশন বলতে পারো, পরিবর্তিত বাস্তবতার সাথে পরিবর্তিত বাস্তবতার সঙ্গে সংগতি রেখে আমাদের কিছু পরিবর্তন আনতে হবে বা সংযোজন করতে হবে, এটাই আর কি। তো সেই কাজটা যদি না করা যায়, তাহলে তো আমরা এই মুক্তিযুদ্ধের আজকের প্রেক্ষিতে তার চেতনার পুনর্বাসন যদি বলো, পুনর্গঠন সম্ভব হবে না। না, এখন আমি যেটা মনে করছি
এটা তো প্রধানত আমাদেরকে তাহলে করণীয়টা কি একটা মানে মুক্তিযুদ্ধের রাজনীতির গঠনটা, মুক্তিযুদ্ধের রাজনীতির পুনর্গঠনটা প্রয়োজন একটা বিষয়, আমরা এটা বলতে পারি। সেই মুক্তিযুদ্ধের রাজনীতির পুনর্গঠনের প্রশ্নে আমাদেরকে আওয়ামী লীগের দিকে আর তাকানোর প্রয়োজন নয়, কারণ এটা পাবলিক, এটা ইতিমধ্যে এটা গান কেস চলে গেছে, এটা গন কেস, এটা শেষ। কিন্তু সেই মুক্তিযুদ্ধের রাজনীতি পুনর্গঠনের ক্ষেত্রে এখানে যারা গঠনের উদ্যোক্তা ছিলেন, শুরুটা যারা করেছিলেন, যাদের দ্বারা গঠিত হওয়ার একটা জায়গায় চলে এসেছিল, অর্থাৎ আপনাদের কথা বলছি, কিংবা এখানকার বামপন্থী কমিউনিস্টদের কথা বলছি, তাদের যে বিভ্রান্তি, তাদের মধ্যে যে নানান ধরনের নেতৃত্বের মধ্যে যে নানান ধরনের বিভ্রান্তি ছিল, বিচ্যুতি ছিল, এবং কোনো কোনো ক্ষেত্রে সেটা মানে বড় ধরনের ভ্রান্তির একটা এই জায়গায় চলে গিয়েছিল, তাহলে সেগুলোকেও তো ক্রিটিসিজমের মধ্যে নিয়ে আসা অবশ্যই। এখানে তো আত্মসমালোচনার প্রয়োজন আছে, আত্মবিশ্লেষণের প্রয়োজন আছে, এগুলো ছাড়া তো পারবো না, আমরা সত্যে পৌঁছতে পারবো না। কঠোর আত্মসমালোচনার প্রয়োজন আছে। এই কাজটা হয় নাই বা হয় না। এই কাজটা আমি তো দেখেছি বামপন্থী আন্দোলনে, এটা প্রায় নাই, আমি দেখিনি প্রায়। আমি তাহলে কি আমরা এটা বলতে পারি যে এই সময় এই কাজটা একটা খুব গুরুত্বপূর্ণ এবং জরুরি একটা করণীয়? এই কাজটা করতে পারে না, চায় না কেন আমি বুঝি না। আমি একাই যেটুকু করেছি, লিখেছি, হ্যাঁ, অনেক লেখাই লিখেছি আমি, কিন্তু এটা তো একার কাজ না, আরো অনেকেরই যুক্ত হওয়া উচিত ছিল এইটার সঙ্গে। আচ্ছা, আর এখন আমি আর একটা কথা বলছি যে মুক্তিযুদ্ধের রাজনীতিটা ওই সময় একটা প্রশ্ন আমরা মোটামুটিভাবে মানে একটা উত্তর আমরা খুঁজে পেলাম যে মুক্তিযুদ্ধের রাজনীতিতে গঠন পর্বে এখানকার বামপন্থী কমিউনিস্টদের যে ভ্রান্তি, বিচ্যুতি এবং যে ভুলগুলো ছিল সেগুলোকে চিহ্নিত করা কিংবা তাকে একটা পর্যালোচনার মধ্য দিয়ে নিয়ে আসার দরকার। সেখানে যতটুকু টিকবে আর যতটুকু টিকবে না সেটাকে সমালোচনা করতে হবে আর কি। এটা তো একটা আমরা একমত হলাম, কিংবা এটা আমরা বুঝলাম আর কি। কিন্তু বর্তমান বাস্তবতায় আপনি একটা কথা বলেছিলেন যে এখানকার জাতি গঠনের যে কাজটা, আমাদের এই বাংলাদেশ যেটা বৃহত্তর বাংলার পূর্ব বাংলা ছিল, এই বাংলাদেশের বাঙালি, ওখানেও একটা বাঙালি জনগোষ্ঠী আছে, ত্রিপুরাতেও আছে, কিংবা আমাদের ভারতের পূর্বাঞ্চলে অনেক জায়গায় আসামে আছে। তাহলে জাতি গঠনের প্রশ্নটি অপূরিত বলছেন আপনি? আচ্ছা, অপূরিত, ইয়েস, হ্যাঁ, অপূর্ণ হয়ে আছে, অসম্পূর্ণ হয়ে আছে। তাহলে জাতি গঠনের প্রশ্নটিও মুক্তিযুদ্ধের যে মানে রাজনীতি, সেটাও তো এই জাতি গঠনের প্রশ্নটিও মানে বাদ দিয়ে এক পাও সামনে যেতে পারবে না। বাস্তবে জাতি মানে দুই বাঙ্গ এক হবে কি হবে না, এটা গৌণ বিষয়। নীতিগতভাবে, নৈতিকভাবে আমাদের বাঙালি জাতির পুনরেকীকরণে যেতে হবে। আচ্ছা, সেটা পুনরেকীকরণ দরকার বাঙালির, এটা বাস্তবে হবে কিনা এটা আরেকটা বিষয়, বা কিভাবে হবে নীতিগতভাবে এটা মেনে নিতে হবে আমাদের। কিন্তু তাহলে আমরা পাকিস্তানের পাপ রাজনীতি থেকে মুক্ত হতে পারবো না। এখন মানে ধর্মীয় বিভাজনের যে রাজনীতি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা থেকে আমরা মুক্ত। তাহলে এই যে ধর্মীয় বিভাজনের যে রাজনীতি, এটা তো শুধু পাকিস্তানের সাথে পাকিস্তানের প্রশ্নটি না, এটা তো পুরো ভারতবর্ষের ইতিহাসের সাথে তো এই ধর্মীয় বিভেদের কলঙ্ক এর সাথে জড়িয়ে আছে। তবে তোমাকে শুরুটা করতে হবে ঘর দিয়ে। না না, তা তো নিশ্চয়ই, কিন্তু আমি না সেটা ঠিক আছে, কিন্তু আমি বলতে চাচ্ছি যে মুক্তিযুদ্ধের রাজনীতিটা গঠন করা হলে এখনকার বাস্তবতায়, তাহলে তো আমাদের এই ধরনের অনেক কলঙ্কের দায় আমরা মোচনের একটা পথ নির্দেশ করতে পারি, মানে করা সম্ভব। এটা মানে এখানকার ইতিহাসের অনেক কলঙ্কের দায় থেকে এটা মানে করে দিতে পারে আর কি মুক্তিযুদ্ধের রাজনীতিটা।
অন্তত আমরা যাত্রাটা শুরু করতে পারবো। যে যাত্রা আমার জীবনে আমি 57 সাল দিয়ে শুরু করেছিলাম, আমি অষ্টম শ্রেণীর ছাত্র থাকা অবস্থায় যে যাত্রা শুরু করেছিলাম, এই লক্ষ্য নিয়ে তো এই রাজনীতি তখনই কিন্তু আমার কাছে অত স্পষ্ট ছিল না, কিন্তু পূর্ব বাংলার প্রশ্নটা স্পষ্ট ছিল, দুই বাংলার পুনরেকত্রীকরণের প্রশ্নটা স্পষ্ট ছিল। তখন আরো কিছু ভাবনা ছিল, অস্পষ্ট ভাবনা ছিল, কিন্তু বাঙালি জাতির প্রশ্নটা, এর পুনরেকত্রীকরণের প্রথম ধাপ হচ্ছে পূর্ব বাংলার স্বাধীনতা। আচ্ছা, রাষ্ট্র গঠন করা, এখানে যে ভাষাভিত্তিক রাষ্ট্র গঠন, হ্যাঁ, তার সঙ্গে সমাজতান্ত্রিক কর্মসূচি, জনগণতান্ত্রিক, যেটা আমরা তখন, হ্যাঁ, আমি এই প্রশ্নটা আমি আপনাকে করতে চেয়েছিলাম যে আমরা এখানে বাঙালিদের ভাষাভিত্তিক একটা সত্যকার অর্থেই ভাষা সংস্কৃতি ভিত্তিক রাষ্ট্রের কথা বলছি, হ্যাঁ, আমরা গড়ে তুললাম, কিন্তু মানুষের পেটের খাবার নাই, শুধু পেটে খাবার না, সামাজিক ন্যায় বিচার ভিত্তিক, সামাজিক ন্যায় বিচার নাই তাদের, তাহলে তো এটা দিয়ে আমরা, এটা দিয়ে কি হবে? কিছুই তো হবে না। এরকম বহু রাষ্ট্র পৃথিবীতে আছে, ভাষাভিত্তিক রাষ্ট্র, কিন্তু ন্যায় বিচার ভিত্তিক না, সমতা ভিত্তিক না। আমরা তো ওরকম সমাজ, ওরকম রাষ্ট্র চাই না। না, তাহলে পরাধীন দেশে কিংবা জাতিগত নিপীড়নের কালপর্বের সময়ে যখন আমরা জাতীয় মুক্তির লড়াইটাকে প্রধান করে তার অধীনস্থ করে শ্রেণী প্রশ্নটাকে যুক্ত করে এগিয়ে নেওয়ার যে দায়টা আমরা বলেছি, অনুভব করেছি, যেটা আমাদের পূর্ববর্তীরা সেটা করেননি, কিন্তু এখনকার বাস্তবতায় আমরা কোনটাকে প্রধান করব, মানে জাতি গঠনের প্রশ্নটি না আমাদের শ্রেণীর প্রশ্নটি? এখন তো মানে আমাদের তো জাতিগত নিপীড়নের কাল পর্বে নই, এইটা দুটোই, কখনো জাতি গঠনের প্রশ্নটা প্রধান হবে, কিন্তু এখন তো আলাদা রাষ্ট্র হয়ে গেছে আমাদের, বাঙালির একটা বিচ্ছিন্নতা হয়েছে এখানে, মানে বাঙালির একটা বিচ্ছিন্ন একটা রাষ্ট্র হয়েছে, যেভাবেই হোক। এখানে ওই ধর্মীয় প্রশ্নটা যেমন থাকবে, তেমনি অর্থনৈতিক সামাজিক যে বিষয়গুলো আছে, সমতার প্রশ্ন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রশ্ন, না এখানে ন্যায়ভিত্তিক সমাজকে তুমি কখন প্রদান করবে, এটা বলা খুব, এটা বাস্তবতা অনুযায়ী এটা করতে হবে। আচ্ছা, আমি আর একটা প্রশ্ন করি, সেটা হলো যে মানে একটা ন্যায়ভিত্তিক সমাজ, তারপর মানে সাম্য, আমাদের শিক্ষা, স্বাস্থ্য, খাদ্যের নিশ্চয়তা, এরকম একটা রাষ্ট্রকে এই দায়িত্ব নিতে হবে, তো রাষ্ট্রকে নিতে হবে। এখন আমি যেটা প্রশ্নটা আমি আপনাকে করছি, আমাদের যে রাষ্ট্র, আমাদের যে প্রশাসন, আমাদের যে আইন আদালত, সবগুলো তো কলোনিয়াল স্ট্রাকচার গঠিত, এগুলো সবই বদলাতে হবে, এগুলো কিছু রাখা যাবে না। এই রাষ্ট্রের যে প্রশাসন পদ্ধতি, এই আমলাতন্ত্র, তারপরে আইন, বিচার ব্যবস্থা, তারপরে এই রাষ্ট্রের যে স্ট্রাকচার, এগুলো সব তো না বদলাতে হবে, সব এগুলো কোলনচে বদলে ফেলতে হবে, রাখা যাবে না। তাহলে কি এটাকে সংস্কার বলবো নাকি বিপ্লব? বিপ্লব। আচ্ছা, এই জায়গাতে আমি 1957 সালের জায়গায় দাঁড়িয়ে আছি। আমার অষ্টম শ্রেণীর ছাত্র জীবনে যে জায়গায় দাঁড়িয়েছিলাম, সেই জায়গায় এখনো দাঁড়িয়ে আছি। বিপ্লব মানে এখানকার বিপ্লব হয় নাই, বিপ্লব করতে হবে। তাহলে এখানকার কলোনিয়াল যে ঔপনিবেশিক যে স্ট্রাকচার যা আছে, এসব অক্ষুণ্ণ রেখে কিছু হবে না, কিচ্ছু করা যাবে না এগুলো রাখলে, এগুলো ধসিয়ে ফেলতে হবে। আচ্ছা, ঔপনিবেশিক কাঠামোটা ধসিয়ে ফেললেন আপনি, এখানে যে সাম্রাজ্যবাদের যে একটা প্রভাব রয়েছে এবং শক্তিধর দেশগুলোর যে একটা চাপ প্রভাব রয়েছে, ভারত তো এই অঞ্চলের মধ্যে একটা মানে দক্ষিণ এশিয়ার সুপার পাওয়ার তো ভারত, তারও একটা প্রভাব রয়েছে। এই প্রশ্নগুলোকে আপনি কিভাবে দেখতে চাচ্ছেন? এটা আলোচনা আরেকদিন করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজকে এখানে আমরা রাখি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, কারণ ওই আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তবে আমার কাছে কঠিন কিছু মনে হয় উত্তর পাওয়া। তো এটাই মূল কাজ আর কি, মূল কাজ এটা। আমাদের মূল কাজটা আপনারা এখানে যেটা মানিক ভাইয়ের সাথে আলোচনা করে যেটা কনক্লুশনটা হলো,
যে এই আলোচনার কনক্লুশনটা হলো যে মুক্তিযুদ্ধ দুই ধরনের। একটা হলো আওয়ামী মুক্তিযুদ্ধ, তার স্বরূপ আমরা 15 বছর দেখেছি। 15 বছর না, ও তার 72 থেকে কি ও দেখেছি? 72 থেকেই তো। আর একটা হলো, এবং সেই মানে ফাঁদে বামপন্থীরা পা দিয়ে যে নিজেদের আত্মঘাতী পথ, এটা বামপন্থীদের জন্য একটা আত্মঘাতী পথ। আর একটা জনগণের মুক্তিযুদ্ধের একটা বিষয়, যে একটা উদ্ধৃতি দিয়ে বলে যে মুক্তিযোদ্ধারা জয়ী হবে। অতি অবশ্যই মুক্তিযোদ্ধারা জয়ী হবে, তবে সেটা ওই মুক্তিযোদ্ধা না, হ্যাঁ, জনগণের মুক্তিযুদ্ধের যে যোদ্ধা ওইটা জয়ী হবে। এবং এটা তো আমরা সাধারণভাবে দেখেছি, যারা একটু দেখেন, যে রণাঙ্গনে প্রায় অনুপস্থিত আওয়ামী লীগ, রণাঙ্গনে প্রায় অনুপস্থিত, মূলনীতি তো অনুপস্থিত, সে তো ধরা দিয়েছিল পাকিস্তানের কাছে। হ্যাঁ, রণাঙ্গনে প্রায় অনুপস্থিত আওয়ামী লীগ, কিন্তু নেতৃত্বে তারা। এটা একটা মানে পৃথিবীতে এরকম ঘটনা মনে হয় দ্বিতীয়টা আছে কিনা আমার জানা নাই আর কি, আমি মনে করতে পারছি না। তো ঠিক আছে, এটা আমরা আরেকদিন আজকে তাহলে এই পর্যন্ত আলোচনা পর্যন্ত থাকলো, এবং আজকে এই পর্যন্ত আলোচনা থাকলো। সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা।